এটি পৃথিবীর বৃহত্তম এবং সবচেয়ে রহস্যময় মরুভূমি সাহারা। যেমনটা আন্টার্কটিকা বড়, যার গোটা অঞ্চল বরফে ঢাকা, যে মহাদেশে তাকালে শুধু বরফ আর বরফ দেখতে পাওয়া যায়। সাধারণত বেশিরভাগ মানুষ মরুভূমি বলতে প্রখর রোদ, বৃষ্টির অভাব এবং প্রচুর বালির সাথে অনুমান করে যে সাহারা মরুভূমি আয়তনের দিক থেকে রাশিয়ার অর্ধেক এবং গোটা ব্রাজিলের সমান। তবে আপনি কি জানেন, সাহারা মরুভূমিতে শুধু বালিই নয়, গ্যাস এবং তেলের সমৃদ্ধ ভাণ্ডার রয়েছে, যেখানে 160 থেকে 180 মিটার পর্যন্ত উঁচু বালির টিলা রয়েছে, যা 70 তলা বিল্ডিংয়ের সমান। কিন্তু আপনি কখনো ভেবে দেখেছেন এই বালির নিচে আর কি রয়েছে? এত বালি কোত্থেকে এলো? এটা কি শুরু থেকেই এমন ছিল, নাকি বিশেষ কারণে এমনটা হয়েছে? আসুন আজকের ভিডিওতে আমরা জানব সাহারার ইতিহাস, বর্তমান এবং বিবর্তন, কিভাবে সাহারার জন্ম এবং রহস্যময় সাহারা আসলেই কত গভীর। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। প্রথমেই আমরা জানব সাহারা সম্পর্কে কিছু প্রাথমিক তথ্য। মরুভূমিটি পশ্চিম থেকে পূর্বে 4800 কিলোমিটার এবং উত্তর থেকে দক্ষিণে 800 থেকে 1200 কিলোমিটার বিস্তীর্ণ এলাকা জুড়ে। এটি আফ্রিকা মহাদেশের 30% স্থান দখল করে রয়েছে। এর আয়তন 8.6 মিলিয়ন কিলোমিটার, যা ব্রাজিলের ভূখণ্ডের চেয়েও বেশি। তবে একটি প্রশ্ন, এই বিশাল এলাকায় কি শুধুই বালি? না, অনেকেই জেনে অবাক হবেন, সাহারার মাত্র 20% এলাকায় বালি রয়েছে। বাকি এলাকায় আপনি সুরম্য বন্ধুত্বপূর্ণ ল্যান্ডস্কেপ দেখতে পাবেন। সাহারা পৃষ্ঠের বালির স্তর গড়ে 150 মিটার এবং 300 মিটার পর্যন্ত বিচ্ছিন্ন শৈলশিরা রয়েছে। বাকি সাহারার অংশে বেশিরভাগই পাথর এবং পাহাড়ের। সুতরাং এই সাহারা বালি, শিলা এবং পাথর দিয়ে সজ্জিত কিছু আশ্চর্যজনক গোপনীয়তা লুকিয়ে রেখেছে, যা আজ আপনি জানতে চলেছেন। এটি একটি বালির মরুভূমি হওয়ার পাশাপাশি বেশ আকর্ষণীয় এবং রহস্যময়। সাহারার ইতিহাস সম্পর্কে বিজ্ঞানীরা অনেক আগেই অনুমান করে রেখেছে যে এটি অতীতে এখনকার মতো প্রাণহীন মরুভূমি ছিল না। এটি একটি সুন্দর প্রস্ফুটিত স্বর্গ ছিল। তবে বিশ্বাসযোগ্য প্রমাণের অভাবের জন্য এটি সম্প্রতি শুধুমাত্র একটি তথ্য হিসাবেই রয়ে গিয়েছে। শুধু বিজ্ঞানীরা তাদের চোখের সামনে অপ্রত্যাশিত কিছু লুকোনো জিনিস খুঁজে পেয়েছে। মরুভূমির বালির নিচে বিজ্ঞানীরা একটি বিশাল জলাধার খুঁজে পেয়েছে, যা স্পষ্টতই প্রাচীন সমুদ্রের কোনো অংশ ছিল। অনুমান করা হয় এটি প্রায় 2,50,000 বছর আগে গঠিত একটি প্রাচীন প্যালিও হ্রদ থেকে তৈরি জলাধার, যেমনটা আজকের ওয়াদি তোসা উপসাগরীয় এলাকায় নীল নদ একটি নিম্ন চ্যানেলে ভেঙে তৈরি হয়েছিল। যাই হোক, তখন জল পূর্ব সাহারাকে প্লাবিত করত এবং এই হ্রদটি তৈরি হয়েছিল আনুমানিক, যার আয়তন 1,08,000 বর্গ কিলোমিটারের বেশি অঞ্চল জুড়ে, যে প্রাচীন হ্রদের আয়তন ছিল প্রায় বাংলাদেশের সমপরিমাণ অথবা মিশিগান লেকের চেয়েও 2 গুণ বড়। এছাড়াও একটি ছোট্ট হ্রদও তৈরি হয়েছিল, যা প্রায় 48,000 বর্গমিটার। এটিও একই সময়ে গঠিত হয়েছিল। উভয় হ্রদের চিহ্ন প্রথম 2010 সালে ইউএস ন্যাশনাল এয়ার অ্যান্ড স্পেস মিউজিয়ামের ভূতাত্ত্বিক টেড ম্যাক্সওয়েল আবিষ্কার করেছিলেন। তিনি এবং তার সহকর্মীরা স্পেস শাটল র্যাডার টোপোগ্রাফি মিশনের মাধ্যমে ডেটা সংগ্রহ করে, জলবাহিত ও বায়ুবাহিত পলির ছবিগুলি তোলে এবং সেই সাথে মরুভূমির বালির নিচে র্যাডারের সাথে দৃশ্যমান স্থিতিশীল শিলাগুলি পরীক্ষা করে। অবশেষে ভূতাত্ত্বিকরা সেই প্রাচীন মেগাহ্রদটির ছবি আঁকতে সক্ষম হয় এবং মরুভূমির চরম শুষ্কতার মাঝে সাহারান বালির নিচে প্রাগৈতিহাসিক সেই রহস্যময় তথ্য খুঁজে পায়। তাদের র্যাডারগুলি ভূতাত্ত্বিক কাঠামোর অভিন্নতা এবং কম আর্দ্রতা পৃষ্ঠতল সম্পর্কে বিবরণ প্রদান করে। এছাড়াও বিজ্ঞানীরা জীবাশ্ম মাছের অবশেষ খুঁজে পেয়েছিল নীল নদের প্রায় 400 কিলোমিটার পশ্চিমে, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 250 মিটার উপরে। এই হ্রদের সর্বোচ্চ উপকূলরেখা চিহ্নিত করতে তারা একটি মডেলের মধ্যে ডেটা একত্রিত করে। গবেষকরা নিশ্চিত করেছেন যে নীল নদ একবার মিশরের গোটা কাসাবা তোস্কা হ্রদকে প্লাবিত করেছিল এবং এই বিশাল হ্রদ তৈরি করে, যা সেলিমা এবং মিশরের টারফলি অঞ্চলে প্যালিওলিথিক মানব বসতিগুলির অবস্থান সম্পর্কে একটি আনুমানিক হ্রদের দিকে নির্দেশ করে। হ্রদটি 1000 বছর ধরে বিদ্যমান ছিল, যা বিভিন্ন ধরনের উদ্ভিদ এবং প্রাণীর বিস্তার এবং বিকাশকে প্রমাণ করে। যাই হোক, এর উৎপত্তি আকস্মিক হলেও ধীরে ধীরে এই হ্রদ ধ্বংস হয়ে যায়। জল কমে গিয়েছিল এবং বাষ্পীভবন দ্রুত হয়ে উঠেছিল, যতটা না সে নিজেকে পূরণ করতে পারে। অবশেষে হ্রদটি শুকিয়ে যায় এবং এর তলদেশ পুরু বালি দ্বারা গ্রাস করে। তবে এই এলাকায় জীবের বসবাস তখনও অব্যাহত ছিল। অনেক বিজ্ঞানীর গবেষণায় দেখা গিয়েছে যে অন্তত 5000 বছর আগে সাহারা সবুজ গাছপালা দ্বারা আবৃত ছিল এবং প্রাণে ভরা ছিল। কারণ 2015 সালে বিজ্ঞানীরা প্রাণের অস্তিত্ব সম্পর্কে কিছু ব্যাখ্যা প্রদান করতে সক্ষম হয়।
2015 সালে নেচার কমিউনিকেশন জার্নালে একটি নিবন্ধ প্রকাশিত হয়েছিল, যা জাপানি উপগ্রহ থেকে রাডার পর্যবেক্ষণ প্রক্রিয়ায় বৈজ্ঞানিক যন্ত্র পালসার ফেস্ট অ্যারোটাইপ এলব্র্যান্ড সিনথেটিক অ্যারাপচার র্যাডারের সাহায্যে নতুন গবেষণার ফলাফল নিয়ে বৈজ্ঞানিক মহলে আলোড়ন তুলেছিল। উপনদীগুলির একটি বিস্তীর্ণ নেটওয়ার্কের সাথে একটি বৃহৎ নদীর পটভূমি আবিষ্কার করা হয়েছিল, যা তামান রাসেট নামে একটি বিশাল প্যালিও নদী 5000 বছর আগে পশ্চিম আফ্রিকার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছিল বলে বিশ্বাস করা হয়। এর জলের উৎস ছিল বর্তমানের আলজেরিয়ার অ্যাটলাস পর্বতমালা এবং হগার পর্বতমালার দক্ষিণ অংশ। এই এলাকায় অবস্থিত আলজেরিয়ার মরুদ্যান শহরের নাম অনুসারে নদীটির নামকরণ করা হয়েছিল তামান রাসেট। নদীটি তার অসংখ্য উপনদী সহ 500 কিলোমিটারেরও বেশি দীর্ঘ ছিল এবং মৌরিতানিয়া অঞ্চলের আটলান্টিক মহাসাগরে প্রবাহিত হতো। বিজ্ঞানীরা বিশ্বাস করতেন যে প্রাচীনকালে তামান রাসেট নদীর অববাহিকায় প্রাণী ও গাছপালা প্রচুর ছিল, তবে এটি গত 2000 বছর ধরে সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে। আজ যদি নদীটি বিদ্যমান থাকত তবে এটি পৃথিবীর নদীগুলির মধ্যে 12তম দীর্ঘ নদী হতো। এছাড়াও বৈজ্ঞানিক অনুমান অনুসারে নদীটি অস্থায়ী ছিল। এটি গত 2,45,000 বছর ধরে প্রদর্শিত এবং অদৃশ্য হয়েছে বলে মনে করা হয়, যা সময়কালের প্রশ্নে প্রাচীন হ্রদের অস্তিত্বের সাথে মিলে যায়। যাই হোক, নদীটি ছিল একটি মূল্যবান জলের উৎস, যা আফ্রিকার মাঝখানের এলাকাটিকে একটি প্রস্ফুটিত সবুজ স্বর্গে পরিণত করেছিল। এমনকি আজকাল সেখানে বড় জলের কিছু চিহ্ন পাওয়া গিয়েছে। এগুলি সাহারার বিখ্যাত মরুদ্যান, স্রোত এবং বালির নিচে লুকানো জলের জলাধার থেকে অনুমান করা হয়েছে। সাহারার রহস্য আরও আকর্ষণীয় এবং আশ্চর্যজনক যদি আপনি লক্ষ লক্ষ বছর ধরে জমে থাকা বালির গভীরে খনন করেন। প্রাগৈতিহাসিক সময়ে এই সাহারার সবকিছু ভিন্ন ছিল। মেসোজয়িক সময়কালে টেম্পেস্ট প্রোটো সমুদ্রের জল প্রকৃতপক্ষে যতটা আবৃত ছিল তাই এখন সাহারা, যেখানে আজকের তিমিদের পূর্বপুরুষ ব্যাসিলোসোরাসরা প্রচুর সংখ্যায় বসবাস করত। প্রমাণস্বরূপ মিশরের ওয়াদি আল হিতান খননের সময় সেখানে বিশাল জীবাশ্মের অবশেষ খুঁজে পাওয়া গিয়েছে। এই প্রাণীদের হাড়গুলি লক্ষ লক্ষ বছর ধরে সমুদ্রের তলদেশে আটকে ছিল, যতক্ষণ না মহাসাগর ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়। পরবর্তীতে ভূমধ্যসাগর এবং কৃষ্ণ সাগরের প্রাথমিক সংরক্ষণে সমুদ্রের তলদেশে উঠে আসে এবং প্রচুর পরিমাণে চিহ্নিত জীবাশ্মের কারণে ভূমিতে পরিণত হয়। এই প্রাচীন মহাসাগরের কারণে সাহারাকে কখনো কখনো তিমির উপত্যকা বলা হয়। এটা অবিশ্বাস্য মনে হলেও সত্যি যে আপনি সাহারার বালি এবং বিভিন্ন স্থানের নিচে কেবল প্রাচীন সামুদ্রিক বাসিন্দাদেরই খুঁজে পাবেন। সেই সাথে বৃহত্তম ডাইনোসরগুলির একটি জীবাশ্ম হাড়ও খুঁজে পাবেন, তৃণভোজী সাউরোপড, যা একটি আকর্ষণীয় আবিষ্কার ছিল। বিজ্ঞানীরা যে দৈত্য ডাইনোসরের জীবাশ্মটি খুঁজে পেয়েছিল তার দৈর্ঘ্য ছিল 32 মিটার এবং ওজন ছিল 60 টন। এমনকি এই আবিষ্কারটি প্রাচীন দানবের পূর্বে কোনো অজানা প্রজাতির দেহাবশেষ আবিষ্কার সম্পর্কে বিজ্ঞানীদের অনুপ্রাণিত করেছিল। তাই 2016 সালে প্রত্নতাত্ত্বিকরা একটি মিশন চালায়। এই মিশনে একটি নতুন চিত্তাকর্ষক আবিষ্কার করা হয়। মন্টেসরি বিশ্ববিদ্যালয়ের ডক্টর হেসিয়ান সোলেমের নেতৃত্বে মিশরীয় এবং আমেরিকান প্যালিওন্টোলজিস্টরা মনসৌরোসরাস নামক একটি প্রাণীর জীবাশ্মযুক্ত হাড় খনন করে। তাদের এই আবিষ্কারও বৈজ্ঞানিক বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিল। 2018 সালে শেষ পর্যন্ত জীবাশ্মগুলিকে একটি নতুন প্রাচীন প্রজাতি এবং বংশ হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়। এটি প্যালিওন্টোলজিস্ট বিশ্বের জন্য একটি চিত্তাকর্ষক আবিষ্কার ছিল। এছাড়াও সাহারার বন্যপ্রাণী অতীত যতটা আশ্চর্যজনক তার চেয়ে বেশি আকর্ষণীয় বিষয় হল কিভাবে মানুষ এই অঞ্চলগুলিতে বসবাস করতে পেরেছিল। আসুন আমরা প্রাচীন মানবতার ইতিহাস বইয়ের নাটকীয় পাতা থেকে কিছু গল্প খুঁজে বার করি। আমরা সাহারার বালির নিচে তাকালে দেখতে পাব মানুষ এই আধুনিক সাহারার ভূখণ্ডে বাস করেছিল প্রায় 1000 বছর ধরে। সময়ের সাথে জলবায়ুর পরিবর্তন ঘটেছে, সেই সাথে মানুষের উত্থান ঘটেছে এবং পতন। তারা বসতি গড়ে তুলেছে এবং পরে তা পরিত্যাগ করেছে। প্রত্নতাত্ত্বিকরা বিভিন্ন সম্প্রদায়ের মানবদেহাবশেষ সাহারার বালির নিচে খুঁজে পেয়েছে। কিছু গোষ্ঠী সম্ভবত আদিম যাজকবাদের চেয়ে উচ্চ স্তরের সংগঠন ছিল। এই স্থানে একসময় বৃহৎ পরিমাণ পলিমাটির সাথে নাবাজো অঞ্চলের নিম্নভূমি এবং সেই সাথে কাসাবার মরুদ্যানে প্রচুর বৃষ্টিপাত হতো, তাই এই নির্দিষ্ট সময়ে অঞ্চলটি বাসযোগ্য হয়ে উঠেছিল। এছাড়াও সাহারার বালির নিচে সমাহিত ঐতিহাসিক আগ্রহের আরও মনুষ্যসৃষ্ট কিছু কাঠামো খুঁজে পাওয়া যায়, যা গাড়া ম্যান্টিস দ্বারা নির্মিত দুর্গ ছিল। হেরোডোটাস বলে গিয়েছিলেন সাহারার প্রাচীন লোকেরা 200 খ্রিস্টপূর্বাব্দ থেকে 700 খ্রিস্টাব্দ পর্যন্ত সাহারার বেশিরভাগ অঞ্চলে বসবাস করে গিয়েছে, যে সাহারা তখন ইতিমধ্যেই মরুভূমি হয়েছিল। গারাম্যান্টিসরা তখন শিখেছিল কিভাবে জল সংগ্রহ করতে হয়। তারা খাল তৈরি করতে শিখেছিল, যা ক্ষেত ও খামারগুলিতে সেচ এবং শহর ও দুর্গগুলিতে পানীয় জল সরবরাহ করে। বিজ্ঞানীরা ত্রিমাত্রিক স্যাটেলাইট চিত্র ব্যবহার করে বালির নিচে লুকানো প্রাচীন মানবসৃষ্ট খালগুলির মসৃণ প্রান্তগুলি দেখতে সক্ষম হয়েছে।
তারা দেখেছে শুষ্ক জলবায়ু ধীরে ধীরে এটি দখল করে নিয়েছিল, খালগুলি শুকিয়ে গিয়েছিল এবং বালি তাদের বসতিগুলিকে গিলে নিয়েছিল। এগুলি ছাড়াও সাহারা মরুভূমির রহস্যের কোনো শেষ নেই। সবচেয়ে আশ্চর্যজনক তথ্য হলো যে এটি সুদূর অতীতে একটি প্রস্ফুটিত সবুজ বাগানের মতো ছিল, কিন্তু ভবিষ্যতেও এই দুর্গম মরুভূমি সবুজ হতে পারে। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের আর্থ সিস্টেমের সহকারী অধ্যাপক আরভিনের মতে আগামী সময়কাল দি গ্রিন সাহারা পিরিয়ড, যা আফ্রিকান ওয়েট পিরিয়ড নামেও পরিচিত। মূলত পৃথিবী তার অক্ষের চারপাশে ক্রমাগত পরিবর্তিত কক্ষপথে ঘূর্ণনের কারণে এই ঘটনা ঘটতে পারে। এই অলৌকিক পুনরাবৃত্তি ঘটনা, যা মূলত প্রতি 23 বছর অন্তর ঘটে থাকে, তাই অনুমান করা হয় 10,000 বছরের মধ্যে সাহারা আবার একটি সবুজ উদ্যানে পরিণত হতে পারে। তবে এই অনুমানগুলি নাও ঘটতে পারে, মূলত গ্রিনহাউস গ্যাসের কারণে, যা জলবায়ু পরিবর্তন ঘটায়। সাহারা আবার কবে সবুজে পরিণত হবে বা আদৌ হবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই, কিন্তু আমরা মানুষেরা যদি চেষ্টা করি তাহলে গ্রিনহাউস গ্যাসকে রুখতে পারি এবং সাহারাকে আবার একটি নতুন জন্ম দিতে পারি। এই সম্পর্কে আপনার কি মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।